উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, জুলাই ঐক্যের অন্যতম সংগঠক, জাগ্রত জুলাইয়ের আহ্বায়ক কবি মুন্সি বুরহান মাহমুদ। মুন্সি বুরহান মাহমুদ ভাইকে আজকের অনুষ্ঠানের বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত জুলাই মঞ্চের প্রিয় আহ্বায়ক, মঞ্চ 24-এর আহ্বায়ক আমার প্রিয় ছোট ভাই ফাহিম ফারুকী এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত বরখাস্তকৃত, আমি ভুল বলছি, আমাদের বাংলাদেশের কি দুর্ভাগ্য যে কর্নেল হাসিনুর রহমান এর মতো বীর প্রতীকদেরকে বরখাস্ত হতে হয়। কোন জঙ্গলে আমরা বসবাস করছি গত 17 বছর। তারই একটি প্রথম আঘাত ছিল এই পিলখানা হত্যাকাণ্ড। তো প্রিয় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জুলাইয়ের অগ্রসৈনিক বৃন্দ যারা আছেন, তাদেরকে সাধুবাদ দিয়ে আমি আমার কথা একটু অন্যভাবে শুরু করছি। আমরা দেখলাম পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে। আজকে 15 বছর পরে যখন বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এই জেনজির এবং বাংলাদেশের সাধারণ মানুষের সংগ্রামের বিনিময়ে, তখন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা সম্ভব হয়েছে এবং সেই তদন্ত কমিশন দীর্ঘ 11 মাস পরে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। আপনারা দেখেছেন হয়তো অনেকেই, সেখানে স্পষ্টভাবে আমাদের কমিশনের প্রধান যিনি ছিলেন বজলুল হুদা স্যার, তিনি বলেছেন শেখ হাসিনা, ফজলুর তাপস সহ আরো অনেকের স্পষ্ট ভূমিকা ছিল বলে তিনি উপস্থাপন করেছেন। আমরা সত্য জানলাম 17 বছর পর, 16 বছর পর, কিন্তু আমরা কি আমাদের কমন সেন্স দ্বারা জানতাম না এই ঘটনা কারা ঘটিয়েছে? আমরা তখন থেকে জানতাম। আমি তারও আগের কিছু কথা বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়ে গিয়েছিল, একটি দলের ক্ষমতা পরিবর্তন হলে সেই এক্সিস্টিং দলের যে সন্ত্রাসীরা ছিল তারা পালিয়ে যেতেন। আপনাদের মনে আছে কিনা? অতঃপর 5 বছর পরে যখন ক্ষমতা পরিবর্তন হতো, এই সন্ত্রাসীরা, পালিয়ে থাকা সন্ত্রাসীরা দেশে আসতেন ফিরে মহড়ার মাধ্যমে। ট্রাক মহড়া, গাড়ির মহড়া, মোটরসাইকেল মহড়ার মধ্যে ফিরে আসতেন, কারণ তার দল ক্ষমতায় ফিরে এসেছে। আপনারা খেয়াল করেছেন কিনা, 2009 সালে যখন এই আওয়ামী ভারতের মদতপুর সরকার ক্ষমতা আসলেন, তখন এই সন্ত্রাসী কেউ তার গ্রামে ফিরে যায়নি মহড়া করে। আমি একটু অবাক হয়েছি, আমি তখন সাংবাদিকতা করতাম, যে এই সন্ত্রাসীর অমুক অমুক সন্ত্রাসী কেন তার এলাকায় মহড়া করে ফিরে আসছে না। খবর পেলাম, কারো কারো খবর নিতে গিয়ে দেখলাম তারা ঢাকায় আছেন, তারা ভালো হয়ে গেছেন, তারা এখন আর ব্যবসা করছেন, তারা কেউ দেশে ফিরে আসবেন না, এরকম একটা খবর শুনতে পেলাম। ভালো কথা। তো তারা কোথায় থাকেন? তারা সকলে থাকেন পিলখানার চারদিকে বাসা ভাড়া নিয়ে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সকল সন্ত্রাসী পিলখানার 4 দেয়ালের চতুর্দিকে তারা বাসা ভাড়া নিয়েছিলেন। কেউ তার এলাকায় ফিরেননি তার মহড়া নিয়ে। এবং যখনই এই ঘটনা ঘটে গেল, তারপরে এই সকল সন্ত্রাসী তার নিজ এলাকায় ফিরে গিয়েছেন। কেউ কমিশনার হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ পৌর মেয়র হয়েছেন, কেউ বিভিন্ন পদ তারপরে গ্রহণ করেছেন। একটা ঘটনা শুধু আমাদের অগোচর রয়ে গেছে বলে আমি কথাটা বললাম। প্রিয় ভাইরা, নিউটনের একটা সূত্র আছে, এভরি অ্যাকশন হ্যাজ ডিমান্ড অ্যান্ড অ্যান ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। নিউটনের 3য় সূত্র আমি যেটাকে বলি, প্রত্যেক ক্রিয়ার একটা সমান প্রতিক্রিয়া সমাজে প্রতিফলিত হতে হয়। সমাজ বলেন, রাষ্ট্রে বলেন, বস্তুতে বলেন, গতির সূত্রে বলুন। তাহলে আমাদের যে এত বড় দুর্ঘটনা ঘটলো, আমরা জানি কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গিয়েছে, আমাদের এই বাংলা পেছনের লক খুলে গিয়েছে। তো লক খুলে যাওয়ার পরে ভূমিকম্পের পরে ভূমিকম্প হতেই চলেছে একটার পর একটা। তো আমাদের এই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র পরিণত করার জন্য প্রথম লক খুলেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। এবং এই লক খুলে এই আধিপত্যবাদীরা প্রথমে আমার দেশের সোনার ছেলেদেরকে, আমার দেশের
অহংকার এই সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে, বিডিআরকে ধ্বংস করে দিয়েছে। প্রথম লক খুলেছে ওই ভূমিকম্পের মাধ্যমে, এবং এই যে ভূমিকম্প হয়ে গেল, এরপরে একের পর এক গুম খুন হত্যাকাণ্ড। আমরা শুধু বলি 57 জন অফিসার হত্যাকাণ্ড হয়েছে, আসলে কি 57 জন? আপনাদের মনে আছে কিনা হত্যাকাণ্ডের পরপরই রাজমণি শাখা যেই হোটেলটা, সেই হোটেলটায় একজন অফিসার 6 তলা থেকে জানলা দিয়ে পুরো আত্মহত্যা করে। আসলে কি আত্মহত্যা করেছিল? কিছুদিন পরে মার্চ মাসের 9 তারিখ কিংবা 10 তারিখে, আমার ঠিক মনে নেই, হেলিকপ্টার দুর্ঘটনার মাধ্যমে একজন জিওসি মারা গিয়েছিলেন, তার সাথে আরো 2 জন অফিসার মারা গিয়েছিলেন, কর্নেল। এগুলো কি দুর্ঘটনা ছিল? এভাবে একে একে আমার এই বাংলাদেশের সেনাবাহিনীকে, গর্বিত সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছে গত 17 বছরে। এর রিয়েকশন কোথায়? এর সমান রিয়েকশনটা কোথায় আমি জানতে চাই। আমার দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে এই যে 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল, একই 2 দিনের মধ্যে 57 জন অফিসার, তার আগে এবং পরে একের পর এক হত্যাকাণ্ড সেনাবাহিনীর মধ্যে, গুম। আমাদের এই হাসিম ভাইদের মতো মানুষগুলোকে বরখাস্ত হতে হয়েছে, আয়নাঘরে যেতে হয়েছে। তার প্রতিক্রিয়া কোথায়? যদি প্রতিক্রিয়া সমানভাবে প্রতিফলিত না হয়, তাহলে আরো একটি পিলখানা আমাদের মাঝে ঘটার সম্ভাবনা আছে। বন্ধুগণ, অতএব আমাদের জাতীয় দাবি হওয়া উচিত, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত, প্রতিক্রিয়া পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের ময়দানে থেকে হলেও এর বিচার নিশ্চিত করতে হবে। আমরা সে দাবি নিয়ে এখানে এসেছি। আপনাদের কাছে একটি কথা, আমরা যে এই জুলাই, আমাদের এই যে মঞ্চ 24, আমরা আজকে যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করছি, কিন্তু আমরা জানি এই হত্যাকাণ্ডের পেছনে যারা মদত দিয়েছেন তাদের বিচার এখনো হয়নি। আমাদের উচিত আন্তর্জাতিক আদালতে হলে এর বিরুদ্ধে মামলা করা, এবং এই প্রতিবেশী রাষ্ট্রদের যে প্রতিবেশীর যোগ্য নয়, যার চারপাশে রাষ্ট্রগুলো সকল তাকে ঘৃণা করে, এই রাষ্ট্রের উপযুক্ত বিচার নিশ্চিত করা। সেজন্য প্রয়োজনে আমাদেরকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। এবং আরেকটা কথা আমরা বলতে চাই, আমরা শুধুমাত্র ওই সময় যে তাবেদার সরকার ছিল তা নয়, তার সাথে ঐক্যবোধ করেছিল যারা, যে 14 দল তার সাথে ছিল, সকলেই হত্যাকাণ্ড হাতে আমরা মনে করি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, কারণ তারা সাপোর্ট দিয়ে এসেছে বলে বিচার করতে পারেনি আমরা গত 17 বছরে। প্রিয় বন্ধুরা, অতএব আমরা আগামী 6 তারিখ প্রেস ক্লাবের সামনে থেকে এই মঞ্চ 24 এবং জাগ্রত জুলাইয়ের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করেছি। সেখানে 14 দলের নিষিদ্ধ দাবি থাকবে আমাদের, সেখানে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচারের জন্য আমাদের দাবি দেওয়া থাকবে। আশা করি আপনারা সকলে থাকবেন, এবং সেখানে জাগ্রত জুলাই থাকবে, মঞ্চ 24 থাকবে, এবং জুলাই ঐক্যের নেতৃবৃন্দ থাকবে। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্ম চালিয়ে যাব, আমাদের সংগ্রাম চালিয়ে যাব, বুদ্ধিভিত্তিক ভাবে, আমাদের কালচারালি এবং ময়দানে থেকে, যতক্ষণ পর্যন্ত পিলখানার সমান রিয়াকশন আমরা দেখতে না পাবো, সমান দৃষ্টি করবো, আমরা থামবো না। আমরা দাবি চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব, সংগ্রাম চালিয়ে যাব। এটাই আমার মূল কথা। এখানে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।